প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে একাদশ শ্রেণীর ছাত্রীরা তোমাদের তৃতীয় ক্লাস। তোমাদের সবাইকে কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের তৃতীয় ক্লাস। আমরা আশা করব সব সময় আমাদের দেয়া ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখবে। একদিন যদি দেখতে না পারো, যেদিন ক্লাস সেদিন তার পরে দেখবে, যেহেতু এই ক্লাসগুলো ভিডিওগুলো তোমাদের এখানে থেকে যাচ্ছে, তুমি তো দেখতে পারবে, পরবর্তীতে এটা দেখতে পারবে। তো মনোযোগ দিয়ে দেখলে তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট করলে আমরা আবার সেটা আলোচনা করতে পারি। তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের বইয়ের নাম। প্রথম অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এটা সম্পর্কে আলোচনা করা হয়েছিল গত ক্লাসে। আজকে একটু বই সম্পর্কে আজকে আবার একটু কথা বলি, তোমরা সবাই জানতে পেরেছো কিনা দেখি। সরকারিভাবে যে বইটা বের হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, এই বইটা মূলত তোমাদের জন্য নির্ধারিত। এছাড়া বাজারে যে বিভিন্ন প্রকাশনীর বই আছে, সেটা আছে ভিন্ন। আমরা এত বছর ওই বইগুলা বিভিন্নভাবে চালিয়েছি। ছোট একটা বই, সম্ভবত 220 পৃষ্ঠা, 124 টাকা দাম। আমি একটা কিনেছি 110 টাকা দিয়ে, হয়তো তোমাদের কাছে ওইরকম নিবে বা একটু বেশি নেবে। তো বইটা খুব দ্রুত কিনে ফেলবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। আজকের পাঠ বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা, বিশ্বগ্রামের প্রধান প্রধান উপাদানগুলো। বিশ্বগ্রামগত ক্লাসে আমরা আলোচনা করেছি, সব ধরনের সংজ্ঞা এবং চিত্র সহ তোমাদেরকে বুঝিয়েছি। সে ভিডিও দেয়া আছে, প্রয়োজনে তোমরা আবার দেখে নিও। আজকে বিশ্বগ্রামের সুবিধা ও অসুবিধা আর প্রধান প্রধান উপাদানগুলো নিয়ে আলোচনা করা হবে। শিক্ষণফল, বিশ্বগ্রামের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, বিশ্বগ্রামের প্রধান প্রধান উপাদানগুলো জানতে পারবে। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সুবিধা সমূহ। অ্যাডভান্টেজ অফ গ্লোবাল ভিলেজ। 1 নম্বর, বিভিন্ন দেশসমূহ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়, এগুলো কিন্তু সুবিধা। 2 নম্বর, ক্লিক করে মুহূর্তেই যে কোনো দেশের তথ্য জানা যায়। দেখো এখানে এই যে সংস্কৃতি, অর্থাৎ পুরো পৃথিবীটা, এই যে আমাদের পৃথিবী, এটা এখন টোটাল পৃথিবীর সবগুলো দেশে নেটওয়ার্কভুক্ত, এবং নেটওয়ার্কভুক্ত তারা থাকার কারণে তাদের দেশের সংস্কৃতি কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, যে আলাদা আলাদা জায়গায় আমরা আছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমরা বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন জাতি আমরা অবস্থান করছি। আমরা কিন্তু খুব সহজেই এই গ্লোবাল ভিলেজের জন্য, নেটওয়ার্কিং এর জন্য আজকে পুরো পৃথিবীর যে কোনো দেশের তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ আমরা দেখতে পারি, আমরা জানতে পারি। ক্লিক করেই মুহূর্তে যে কোনো দেশের তথ্য জানা যায়, এটা তো তোমরা এখন ভালো করেই জানো যে এক মাউস ক্লিকে সারা পৃথিবী ঘুরে আসা যায়। অর্থাৎ আমরা এখন কম্পিউটার বা ল্যাপটপ যদি নিয়ে বসি এবং নেট কানেক্ট দেওয়া থাকে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে প্রবেশ করতে পারি, সে প্রান্তের সকল খোঁজ খবর রাখতে পারি, আমরা সব কিছুই জানতে পারি। মূলত এই একটা কথাই যথেষ্ট, যে এক ক্লিক, একটা কম্পিউটার নেটওয়ার্ক আছে, অর্থাৎ ইন্টারনেট কানেক্ট আছে, বা ক্লিক করে করে আমরা সারা পৃথিবীর সকল ধরনের মানে সংবাদ, সব ধরনের যা আমাদের দরকার আমরা তা সেখান থেকে জেনে নিতে পারি। 3 নম্বর, মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানের কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করা যায়। দেখো ওই যে ডান পাশে মোবাইল, এটা তো আমরা সবাই জানি, শিক্ষিত অশিক্ষিত সবাই মিলে সবাই জানি যে যে কোনো সময় মোবাইলে আমরা নক করে পৃথিবীর যে কোনো প্রান্তের লোকের সাথে আমরা যোগাযোগ করতে পারি। এটাও গ্লোবাল ভিলেজের অর্থাৎ বিশ্বগ্রামের সুবিধা। মানুষের কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে। দেখুন আমরা এখন কম্পিউটারে কাজ করি বিধায় আমাদের কাজের দক্ষতা প্লাস গতি বৃদ্ধি পাচ্ছে। একটা কথা আছে, একজন এক্সপার্ট লোক কম্পিউটারে যে কাজ করতে পারে, 9 জন লোকের কাজ একজন এক্সপার্ট কম্পিউটার অপারেটর তা করতে পারে, জাস্ট ওই ধরনের কাজ আর কি করতে পারে। এটা একটা কথা আর কি। যাই হোক, হয়তো এত না, অন্তত 4 জনের কাজও যদি একজনও করতে পারে, বিশাল ব্যাপার না?
তো এখন মানুষ অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে মানুষ, কারণ মানুষ এখন যন্ত্র নির্ভর। যার জন্য মানুষ যদি দক্ষ হয় আর যন্ত্র থাকে, ডিভাইস থাকে, তাহলে সে অনেক অনেক বেশি কাজ করতে পারে। 5 নাম্বার, সহজেই বিভিন্ন গবেষণার ফলাফল জানা যাচ্ছে। এই দেখো, এই যে গবেষণা করছে, এখানে দেখো আমরা একটা একটা যদি হাতে হাতে কলমে গবেষণা করতে হতো, বা এটা অনেক পরীক্ষা নিরীক্ষা ছোটখাটো জিনিস দিয়ে করতে হতো, অনেক সময় বেশি লাগতো, হয়তো বা সঠিক রেজাল্টটা পাতাম কিনা তা তো সন্দেহ আছে। তো এখন দেখো, এই যন্ত্র দ্বারা দেখুন, এই যে এই ব্যক্তি এখানে গবেষণা করছেন, এর ফলাফল পাবেন, মানুষকে জানাবেন। এরকম তো আমরা অনেক কিছু নিজের চোখেও অহরহ দেখছি, যে মানুষ এখন সহজেই মেশিন দ্বারা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে নির্ভুল নির্ভুল তথ্য, নির্ভুল ফলাফল কম সময়ের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। 6 নাম্বার, মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে ইমেইলের মাধ্যমে টেক্সট, অডিও এবং ভিডিও আদান প্রদান করা যায়। ইমেইলের মাধ্যমে আমরা এখন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো চিঠি পাঠাবা, কোনো ছবি পাঠাবা, অডিও পাঠাবা, ভিডিও পাঠাবা, লেখা পাঠাবা, যা পাঠাবা আমরা কিন্তু তাই কিন্তু আমরা পাঠাতে পারি। এই যে একটা চিহ্নিত হয়েছে @, অর্থাৎ ইমেইলের একটা 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 সিম্বল, এটা কিন্তু ইমেইল আইডির মধ্যে ব্যবহার করা হয়, তোমরা জানো। ইমেইল আইডির মধ্যে @gmail.com বা @yahoo.com এভাবে কিন্তু লেখা হয়। তো এটা এই দিয়ে বোঝানো হয়েছে। আমরা আসলে জানি চিঠির যুগ, ডাক বাক্সের যুগ প্রায় অনেকটা চলে যাওয়ার পথে। এখন তুমি যা কিছু পাঠাও তাই পাঠাতে পারো। তুমি হয়তো মনে করতে পারো আমি একটা বই পাঠাবো, তা বইটা আমি কেমনে ইমেলে পাঠাবো? তা তোমার ডাকেই পাঠাতে হবে না। ওই বইয়ের যে তোমার টেক্সট গুলো আছে, এগুলো তোমার যদি কম্পিউটারে লিপিবদ্ধ করা থাকে, টাইপ করা থাকে, পাঠাই দেবা। টাইপ করা না থাকে তুমি স্ক্যান করে পাঠাই দেবা। অর্থাৎ আমরা যে কোনো জিনিসই যে কোনো জায়গা থেকে আমরা এখন, অর্থাৎ নেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় আদান প্রদান করতে পারি। আচ্ছা, এবারে দেখো 8 নাম্বার, শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়, অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়, এবং ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। এটা চমৎকার কথা। দেখো এখানে এখানে দেখো, তোমার এখানে ছবিও দিয়ে দেখা যাচ্ছে যে এই পৃথিবী, এই যেটা দেখো কম্পিউটারের মনিটর, এই পাশ থেকে হাত বাড়িয়ে দিচ্ছে, তোমাকে সার্টিফিকেট অথবা সনদপত্র দিচ্ছে এই কম্পিউটারের ভিতর থেকে হাত বাড়িয়ে। তার মানে কি, আসলে কি এইভাবে কম্পিউটারের ভিতর থেকে হাত বাড়িয়ে সার্টিফিকেট দেওয়া যায়? আসলে ব্যাপারটা তোমাকে বোঝাতে চেয়েছে যে এই পৃথিবীর যে কোনো জায়গা থেকে, এই পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো, আর এক প্রান্তে তুমি ইচ্ছা করলে সেখানে শিক্ষা গ্রহণ করে এইভাবেই এই তথ্য প্রযুক্তির মাধ্যমেই, এই গ্লোবাল ভিলেজের মাধ্যমেই তুমি শিক্ষা গ্রহণ করতে পারো, সনদ দিতে পারো, যে কোনো কিছু তুমি আদান প্রদান করতে পারো। সেইটাই কিন্তু এই ছবিটাতে বোঝানো হয়েছে। শিক্ষামূলক সাইট থেকে জ্ঞান অর্জন করা যায়, অনলাইন লাইব্রেরি থেকে বই পড়া যায়, এবং ঘরে বসে বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়। তুমি ঘরে বসে বই পড়তে পারবা। পৃথিবীর বিখ্যাত লাইব্রেরিগুলোতে যত বই আছে সব বইগুলো কিন্তু এখন ওয়েবসাইটে দেওয়া। অর্থাৎ তুমি ইন্টারনেট কানেক্ট দিয়ে তুমি বইয়ের নাম ধরে খুঁজলেই কিন্তু তুমি সেই বইগুলো পেয়ে যাবে, এবং সেই বইগুলো তুমি নেটে বসে পড়তে পারবে। এবং আমরা সবাই কিন্তু সারা পৃথিবীর নামকরা লাইব্রেরিগুলোর যে নামকরা বইগুলো সব এখন ওয়েবসাইটে পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে, তোকে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক মানে লেখকদের বই কিন্তু এখন নেটে পাওয়া যাচ্ছে। আমাদের দেশের শিক্ষা বোর্ডের যে বই, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সব বোর্ডের বইগুলো কিন্তু এখন নেটে পাওয়া যায়। তুমি একটা বই হারিয়ে ফেললা, বইটা বাজারে পাচ্ছ না, কোনো সমস্যা নাই, নেটে সার্চ দিয়ে বইটা ওখান থেকে নিয়ে নাও। এভাবে কিন্তু সম্ভব। 9 নাম্বার, টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকদের চিকিৎসা সেবা পাওয়া যায়। এটা কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে যে ডাক্তার আছে, সব ডাক্তাররা কি সব ধরনের চিকিৎসা করতে পারেন? অবশ্যই না। উন্নত বিশ্বে অনেক বড় বড় ডাক্তার আছে যারা অনেক মানে দুরারোগ্য রোগ তার চিকিৎসা করে থাকেন। আমি এখান থেকে বাংলাদেশে বসে যদি তাদের সাথে যোগাযোগ করতে পারি, ডাক্তারের সাথে আমি যদি সেখানে চিকিৎসা নিতে পারি, তাহলে এর চেয়ে আর ভালো বা এর চেয়ে আর সুখের কি থাকে? দেখো, টেলিমেডিসিন পদ্ধতি, টেলিমেডিসিন মানে হলো যে নেটের মাধ্যমে যে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যে চিকিৎসা নেওয়া, এটাকে বলা হয় টেলিমেডিসিন। টেলিমেডিসিন পদ্ধতিতে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিশ্বের নামকরা চিকিৎসকের চিকিৎসা সেবা পাওয়া যায়। তাহলে তুমি এই বাংলাদেশে দেখো, এই একটা বড় উদাহরণ, হয়তো এটা আমরা জানতাম শুনি যে এরকম নেটের মাধ্যমে অনলাইনে চিকিৎসা নেওয়া যায়। এটা কিন্তু আমরা শুনতাম, বইতে পড়েছি, সবাই যে একেবারে স্বচক্ষে দেখেছি বা সবাই যেটা করেছি ব্যাপারটা তা না। কিন্তু এই যে করোনার সময় কিন্তু এটা একদম সরাসরি মানুষ একদম হাড়ে হাড়ে টের পেয়েছে। অনেকেই কিন্তু করোনার সময়, করোনা মহামারীর সময়, যেহেতু ডাক্তাররা এক এলাকা থেকে আরেক এলাকায় যাননি, আমাদের দেশের ভিতরেই, বিদেশে যাওয়ার কোনো দরকার নেই, আমাদের দেশের ভিতরেই কিন্তু এই টেলিমেডিসিন তখন চালু, এখনো চালু আছে। অর্থাৎ নাম করা ডাক্তার যিনি ঢাকা শহরে
আছেন, আমরা হয়তো অন্য কোনো প্রান্তে আছি, আমাদের খুব দরকার, অথবা ওনাকে আমি আগে আমরা তার চিকিৎসা নিয়েছি, বর্তমানে উনি ঢাকায় আছেন, উনি আর আসছেন না আমাদের এলাকায়, তখন আমি কি করব? তখন তার চেম্বারে গিয়ে ওইখানে কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে তার কাছে চিকিৎসা না হয়। এটা কিন্তু আমরা অনেকের নামও জানি না, আর যারা একটু লেখাপড়া কম জানেন তারা হয়তো নামও জানেন না। তারা বলেন যে ছবি দেখা যায়, আমার ছবি দেখে, তার ছবি আমি দেখি, আমার কাছে জিজ্ঞেস করে, আবার আমার প্রেসক্রিপশন গুলা দেখে, তারপরে আমাকে প্রেসক্রিপশন করে দেয়। এগুলো কিভাবে আসলে? এটা কিন্তু টেলিমেডিসিন। তো এটা কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে এক শহর থেকে আরেক শহরই আমরা এই করোনা মহামারীর সময় আমাদের এই ব্যবস্থায় চিকিৎসা নিতে হয়েছে। তাই এটা 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 কি আমাদের গ্লোবাল ভিলেজের একটা বিশাল পাওয়া না, বিশাল সুবিধা না সারা পৃথিবীর মানুষের জন্য? 10 নম্বর, ঘরে বসে কম্পিউটারে বিভিন্ন ধরনের টেলিভিশন ও রেডিও চ্যানেলে অনুষ্ঠান উপভোগ করা যায়। আমরা ঘরে বসে এখন কি করি? সারা পৃথিবীর খবরাখবর সবকিছু আমরা এখন নেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি। এর জন্য আমার টেলিভিশন বা রেডিও আলাদা কোনো যন্ত্র প্রয়োজন হয় না। আমরা শুধু কম্পিউটারেই তা কিন্তু আমাদের পক্ষে সম্ভব। 11, ঘরে বসে বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকা পড়া যায়। তা তো আসলেই ঠিক। আমরা পত্রিকা পড়তে পারি না, ঘরে বসে পারি। সব পত্রিকা অনলাইনে দেখো। অনলাইন নিউজ পেপার লিখে দেখো, সব পত্রিকা চলে আসবে। অনলাইন বাংলা নিউজ পেপার লিখে তো সব বাংলা নিউজ পেপার গুলো চলে আসবে। ঘরে বসে পণ্য কেনাবেচা করা যায়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ হচ্ছে। এই দেখো একটা ছবি, দেখো এখানে এই কম্পিউটার ল্যাপটপের ভিতর থেকে হাত বাড়িয়ে তোমাকে মাল দিচ্ছে, শাক সবজি কি তরকারি যাও এই দিছে তোমাকে। আর এই দেখো এই ব্যক্তি টাকা দিচ্ছে হাত দিয়ে। আসলে কি এইভাবে মাল দেয়া বা টাকা দেয়া মাল নেওয়া কি সম্ভব? এইভাবে কম্পিউটারে ল্যাপটপের ভিতর থেকে হাত দিয়ে কি কেউ দেয়? আসলে ব্যাপারটা তা না। তোমাকে ভার্চুয়ালি যে আমাদের আদান প্রদানটা হয় সেটা তোমাদের দেখানো, বোঝানোর চেষ্টা করেছে। এইভাবেই কিন্তু আমরা ল্যাপটপ, আমার নেট কানেক্ট, আমি অনলাইনের মাধ্যমে মালের অর্ডার দিচ্ছি এবং অনলাইনের মাধ্যমে এইভাবে আমি দেনা এর এর দাম পরিশোধ করছি। অনলাইনের মাধ্যমে আমাকে তারা এইভাবে প্রেরণ করছে, অর্থাৎ তারা অর্ডার পাঠিয়ে দিচ্ছে, ওই এলাকায় যারা আছে তারা সরাসরি মাল তোমার বাসায় পৌঁছায় দিচ্ছে। তার মানে তুমি অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে তুমি তার দাম পরিশোধ করেছো, তারাও অনলাইনের মাধ্যমে তোমাকে পেমেন্ট নিয়ে পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ ট্রাকে বা গাড়িতে করে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এভাবে চলে আসছে। কিন্তু লেনদেনটা, যোগাযোগটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয়েছে। এইটাকে বলা হয়েছে ঘরে বসে কেনা বেচা। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল। শহরে যারা বসবাস করে তারা সবাই জানে এখন, অনেকেই এখন এই কাজটা, আর এই করোনার মধ্যে তো উপজেলা লেভেলেও এইভাবে অনলাইন বেচা কিনা হয়েছে এবং ভবিষ্যতে এটা আরো বেড়ে যাবে, একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত হয়তো চলে যাবে। কারো কোনো কিছু কেনার জন্য, ও, যেটা হয়তো একটু এর জন্য তোমার শহরে যাওয়ার দরকার হবে না, তুমি এখান থেকে অর্ডার দিয়ে তোমার বাসায় পৌঁছে দেবে। 13 নম্বর, ওয়েব পেজ একটি বিজ্ঞাপন নিমেষেই সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায়। তুমি যদি অনলাইনে কোনো একটা বিজ্ঞাপন দাও, তাহলে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যাবে। এই যে বিজ্ঞাপন এখানে দেওয়া হলো, সাপোজ আমরা যদি ফেসবুকে একটা কোনো অ্যাড দেই, ফেসবুকে একটা কোনো কথা লিখে দিই, তা কি সারা দেশে ছড়িয়ে যায় না? অবশ্যই যায়। এভাবে তুমি যদি একটা ওয়েব পেজ তোমার থাকে, সেখানে বিজ্ঞাপন দাও, এই বিজ্ঞাপনটা কিন্তু সারা পৃথিবীতেই ছড়িয়ে যাবে। যার জন্য তোমার কোনো এলাকায় গিয়ে ব্যানার টানাতে হবে না, কোনো এলাকায় গিয়ে মাইকিং করতে হবে না, এমনি তোমার বিজ্ঞাপন সেখানে চলে যাবে। 14 নম্বর, প্রতি মুহূর্তে বিশ্বের খবরাখবর জানা যায়। এটা তো আমরা এমনিই দেখি, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে, এখন তো ঘন্টায় ঘন্টায় খবর। আর অনলাইন নিউজ, তুমি অনলাইন টিভিতে যাবা, তা তো একটু পর পরে পৃথিবীর কোথায় কি করছে সাথে সাথে তুমি তারা অনলাইনে তুমি নিউজ পেয়ে যাবে। ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে উপার্জন করা, এটাও তোমরা জানো। অনেকেই এখন ইন্টারনেটে কাজ করে আয় করে, তোমরা শুনেছো। আগে হয়তো একটু কম শুনতে, এখন বেশি বেশি শুনছে। এরা সারা পৃথিবী ব্যাপী কিন্তু এই ব্যবস্থাটা আছে। আমাদের মতো দেশের শিক্ষিত ছেলেমেয়েরা যারা দক্ষ, প্রযুক্তিতে দক্ষ, তারা এখন আউটসোর্সিং, অর্থাৎ পৃথিবীর অন্য কোনো দেশের, তাদের কোনো ডিপার্টমেন্টের, কোনো অফিসের, কোনো কোম্পানির কাজ এখানে নেয়, অর্ডার নেয়, ওই অনলাইনের মাধ্যমে নিয়ে কাজ করে আবার অনলাইনেই তারা পাঠায় দেয়। তারা আবার ওখান থেকে পেমেন্টও অনলাইনে দিয়ে দেয়, ব্যাংকের থেকে সে টাকাটা কেটে তুলে নিতে পারে। এবং এইটা কিন্তু এখন খুবই একটা আলোচিত সমালোচিত একটা জব। তোমরা যারা এখন স্টুডেন্ট আছো, এরা সামনে যখন ইউনিভার্সিটি লেভেলে যাবে, তখন এই ধরনের কাজ দেখবো অনেকেই করছে। তুমি উৎসাহী হলে তুমিও করতে পারবা, এখানে দক্ষ হলেই তুমি কিন্তু কাজ করতে পারবা। আর এখানে কাজ করার জন্য তুমি ছাত্র না শিক্ষক না চাকরি করে এর কোনো কথাবার্তা নেই। তোমার হাতে সময় থাকলেই তুমি এই কাজ করতে পারবা। এখানে তুমি বেকার আছো করতে পারো, একজন গৃহবধূ করতে পারে, যে কেউ এই আউটসোর্সিং করে ইনকাম করতে পারে, যদি তার সুযোগ থাকে এবং তার দক্ষতা থাকে। এইবারে আসো অসুবিধাগুলো নিয়ে একটু কথা বলি।
সুবিধা তো এতক্ষণ দেখলাম অনেক অনেক সুবিধার কোনো শেষ নাই, অনেক সুবিধা। আসলে সব শুধু অসুবিধা এখানে বলা হয়নি, কিন্তু আরো সুবিধা আছে। তুমি চিন্তা করলে আরো কিছু সুবিধা বের করতে পারবে, এখানে তো মাত্র কয়েকটা। তুমি যদি ভাবো প্রযুক্তি নিয়ে, তুমি যদি ভাবো গ্লোবাল ভিলেজ নিয়ে, বিশ্বগ্রাম নিয়ে, যা আমাদের কি কি সুবিধা, যা তুমি অনেক সুবিধা পাবে। আবার এখানে যে কয়টা অসুবিধার কথা বলা হয়েছে, তুমিও আরো দু একটা অসুবিধা খুঁজে পাবে। চলো আমরা অসুবিধাটা দেখি। যে কোনো জিনিসের সুবিধা থাকলে অবশ্যই অসুবিধা থাকে। অর্থাৎ মানুষ রোগ রোগ ভালো করার জন্য, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য ওষুধ খায়, এটা তো অবশ্যই তার জন্য সুবিধা। সেই ওষুধেও কিন্তু কিছু অসুবিধা থাকে, কিছু সাইড এফেক্ট থাকে। এইভাবে কিন্তু সুবিধা যেটাই বেশি সেটাই আমাদের নিতে হবে। ১ নাম্বার, ইন্টারনেট হ্যাকিং করে তথ্য চুরি হয় এবং তথ্য গোপনীয়তা প্রকাশ পায়। এটা অবশ্যই আছে, এটা অহরহ ঘটে থাকে। যদি আমাদের যদি কি বলে সিকিউরিটি যদি দুর্বল থাকে, তাহলে আমাদের অবশ্যই চুরি হবে। এরকম চুরি আমরা অহরহ পত্রিকায়, নেটে, খবরে বিভিন্ন জায়গায় দেখি, যে ব্যাংকের কোনো কারো অ্যাকাউন্ট হ্যাক করিয়া তার টাকা নিয়ে গেছে, বা অথবা অন্য কোনো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠানের, তা হ্যাক করে আরেকজনে নিয়ে গেছে, কারো আইডি হ্যাক হচ্ছে, বিভিন্নভাবে হ্যাক এটা হচ্ছে। এটা তো হচ্ছে, এটা যারা করে এরা কি আমাদের দেশের মতো ছোট করে চোর নাকি, যে এরা মানে চুরি করছে? আরে এরা হলো এই তথ্য প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ দক্ষ অনেক দক্ষ ব্যক্তি। কিন্তু এরা এরা অনেক দক্ষ, কিন্তু এরা পেশায়, কিন্তু এরা এই 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 ধরনের এক একজন বড় বড় ইঞ্জিনিয়ার, কিন্তু এরা কি চরিত্রে যথেষ্ট অসৎ, খুবই অসৎ, যার জন্য এই কাজগুলো করে। ২ নম্বর, অসত্য তথ্য প্রকাশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এখন তুমি একটা বিজ্ঞাপন অথবা অনলাইনে তুমি একটা অসত্য তথ্য দিয়ে দিলা, এইটা মানুষের ভিতরে একটা অসন্তোষ সৃষ্টি হয়ে এক পক্ষ আর এক পক্ষের উপরে খেপে যেতে পারে, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যেখানে আইন শৃঙ্খলার অবনতি করতে পারে। এটাও কিন্তু একটা আমাদের এই এই কি বলে গ্লোবাল ভিলেজের একটা খারাপ দিক। কারণ আমি বা কোন লোক যদি তার এলাকায় বসে কোনো একটা খারাপ মন্তব্য, কথাবার্তা বলে, সেটা কিন্তু ওই এলাকা ভিত্তিক থাকে। তার বিরূপ প্রতিক্রিয়া হলে ওই এলাকায় হবে। কিন্তু যখন এটা নেটে দেওয়া হয়, অনলাইনে দেওয়া হয় অসত্য তথ্যটা, তখন কিন্তু এটা সারা দেশে বা তার আরো বাইরে অন্য কোনো দেশে ছড়িয়ে যেতে পারে, এবং খুব মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়, এবং খুব কম সময়ের মধ্যে এরা একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এটাও গ্লোবাল ভিলেজের একটা বড় ধরনের অসুবিধা। জনগণ কোনো কিছু পড়ে এর সূত্র যাচাই না করে সত্য বলে গ্রহণ করতে পারে, এটাও ঠিক। আমরা অনলাইনে অনেক কিছু দেখি, এখন ফেসবুক খুললে তুমি দেখো, অনলাইন পত্রিকা খুললে দেখো, অনেক খবর, এটা সেটা ছোটখাটো বড় বিভিন্ন খবর। এখন এইটা আমরা যাচাই বাছাই না করে সত্য বলে কিন্তু আবার গ্রহণ করতে পারি, এবং করিও আমরা। তাই আমরা তো জানি না আসলে ঘটনাটা সত্য কি মিথ্যা, এটাও ঠিক। এই জন্য আসলে এটাও ঠিক, যাচাই করেই সত্য চিনি, যেটাকে বলা হয় সত্য চিনি। অর্থাৎ যাচাই করে কিন্তু আমাকে জিনিসটা কি কি বলে আমাদের বিশ্বাস করা উচিত। যেমন ধরো আমি একটা নিউজ পেলাম, আমি অত্যন্ত খারাপ লাগলো, এরকম একটা খারাপ নিউজ, যদি দেখি এই নিউজটা পত্রিকায় আসছে, এই নিউজটা টিভির খবরে বলছে, হ্যাঁ, তখন আমি বিশ্বাস করতে পারি। হঠাৎ করে দেখে বিশ্বাস করে এর জন্য কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা না করাই ভালো। ৪ নম্বর, নেটে বেশি সময় দেওয়ার কারণে সত্যিকারের বন্ধুর চেয়ে ভার্চুয়াল বন্ধুর সংখ্যা বাড়তে পারে। এতে করে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা বৃদ্ধি পেতে পারে। যারা বেশি নেট ইউজ করে, সবসময় নেট নেট সবসময় পড়ে থাকে, এদের ভার্চুয়াল বন্ধু অর্থাৎ ফেসবুক বন্ধু এত বেশি, সারা দুনিয়াব্যাপী বন্ধু, যা চেনে না জানে না, কোনো খবর নাই, তাদের সাথে কোনো ইয়া নাই, কিন্তু ওই ওই ভার্চুয়াল বন্ধুত্ব নিয়ে সারা দিন রাত ওদের সাথে কাটায়। তাতে তার সত্যিকারের বন্ধু যারা, তার ফিজিক্যালি বন্ধু যারা, যারা তা আসলে তার কাজে আসবে, তাদের সাথে দূরত্ব বজায় হয়ে যায়, দূরত্ব বেড়ে যায়, এতে তাদের বিচ্ছিন্নতা বাড়ে। এতে কিন্তু তার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এটা অবশ্যই এটা আমরা দেখিয়েও থাকি, তোমরা দেখবা খেয়াল করে। তোমরা যখন দেখবা কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজের মধ্যে যাবা, ঢুকবা, অথবা কোনো স্টেশনে যাবা, অথবা কোনো পার্কে যাবা, দেখবা ছেলেমেয়েরা, যারা শিক্ষিত ছেলেমেয়েরা, তারা বসে আছে, তারা মোবাইল একটা হাতে আছে, নেট টানতেছে, আঙ্গুল দিয়ে শুধু টানাটানি করতেছে। তার মানে পাশ দিয়ে কে যাচ্ছে কে না যাচ্ছে, কে কি করছে কি না করছে, কোনোই খেয়াল থাকে না। এই যে একটা মানে আসক্তি, প্রচন্ড আসক্তি, এটা আসলে আমাদের জন্য অত্যন্ত একটা খারাপ দিক। ৫ নাম্বার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরি করা, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি অহরহ হচ্ছে। বাংলাদেশে হচ্ছে, বিভিন্ন ব্যাংকের অর্থ চুরি হচ্ছে, ডেবিট কার্ডের তার কার্ড চুরি করে, অর্থাৎ তার আইডি চুরি করে, পাসওয়ার্ড চুরি করে টাকা নিয়ে যাচ্ছে। এটাও একটা সমস্যা আমাদের গ্লোবাল ভিলেজের জন্য। তারপরে আরেকটা বড় সমস্যা, পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হওয়া। যদিও এটা শুনতে কেমন শোনায়, কিন্তু এটা তোমরা সবাই জানো, পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক
চরমভাবে অবক্ষয় সৃষ্টি হয়েছে, যেটা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে একটা খারাপ একটা ব্যাপার আছে বর্তমানে, যেমন এই যে আমাদের রেপ যে বিভিন্নভাবে হচ্ছে, এটা নিয়ে সারা দেশে যে বর্তমানে আন্দোলন এবং সরকার কঠোর অবস্থায় গেছে এই এদেরকে মানে বিচার করার জন্য বর্তমানে মৃত্যুদণ্ডও তারা সরকার এটা পাশ করেছে। এই পর্নোগ্রাফি তার জন্য কিন্তু একটা দায়ী, এইগুলোও কিন্তু দায়ী, বেশ কয়েকটা তার কারণ আছে এই এই অবক্ষয়ের জন্য, তাদের খারাপ হওয়ার জন্য। সেটা তার মধ্যে পর্নোগ্রাফি একটা, মাদক একটা, হ্যাঁ, আর উচ্ছন্নে যাওয়া, অর্থাৎ তার 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 যে গার্ডিয়ান, তার অভিভাবক, তারা আসলে তাদেরকে সেইভাবে মানুষ করতে পারে নাই, তাদেরকে সেইভাবে তাদের কি বলে টেক কেয়ার করতে পারে নাই। যাই হোক, এর মধ্যে একটা বড় কারণ পর্নোগ্রাফি। সাইবার আক্রমণ সংগঠিত হয়। সাইবার আক্রমণ এটা আমরা আগেও দেখছি। আমরা অনেক সময় আমাদের আমাদের যে আইডি গুলা যে কোনো সময় হ্যাক হতে পারে। যে কোনো একটা একটা সাইবার আক্রমণ করে তারা সবকিছু নিয়ে যেতে পারে। হ্যাঁ, সবকিছু নিয়ে যেতে পারে। যেখানে অনেক তথ্য থাকে ইন্টারনেট থেকে, ইন্টারনেটে যে তথ্যগুলো পাঠানো হয়, যেগুলা সেখানে থাকে, সেখান থেকে নিয়ে যেতে পারে। সহজে সাংস্কৃতিক বিনিময়ের ফলে কোনো দেশের নিজস্ব সাংস্কৃতিক বিলুপ্তি ঘটে। অর্থাৎ সহজেই সাংস্কৃতিক বিনিময় হয়। আমরা যে কোনো দেশে সার্চ করে, তুমি এখন যে কোনো দেশের অনলাইনে সার্চ করে সেখানে তাদের সংস্কৃতি সম্পর্কে, তাদের কি উৎসব, তাদের কি কি আছে, এগুলো কিন্তু তুমি সার্চ দিলে পেতে পারো। এটা ওই সব দেশে, সেটা যদি আর এক দেশে আবার যে পালন করা শুরু করে, তাহলে তাদের জন্য একটু খারাপ লাগে। এইভাবে একটা দেশের বিলুপ্তি করতে পারে। সর্বশেষ ৯-১০, প্রযুক্তির বেশি ব্যবহারের ফলে শারীরিক সমস্যার সৃষ্টি হয়। দেখো, এভাবে কিন্তু আসলে সৃষ্টি হয়ে থাকে। প্রচন্ড প্রযুক্তি ব্যবহারের ফলে তার এইভাবে তার শারীরিক অবনতি এমনই হয় যে লাস্টে এতই এডিক্টেড, লাস্টে দেখা গেল যে সেটা মৃত্যু মুখে পতিত হতে পারে। এটা অত্যন্ত খারাপ জিনিস। বেকারত্ব বৃদ্ধি পেতে পারে, যেহেতু যদি কি বলে প্রযুক্তিতে যথেষ্ট দক্ষ মানুষ তৈরি হয়ে যায়, তারা কাজ বাজ বেশি করবে, আবার দেখা গেলো অনেকে বেকার হয়ে যেতে পারে, এরকম সমস্যা হতে পারে। এগুলো সবই সবই আবার আমরা সামাল দিতে পারি আমাদের জ্ঞান এবং আমাদের এই প্রযুক্তি ব্যবহার করে, আবার এই যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সামাল দিতে পারি। এটা আমাদের চেষ্টা করলে আমরা আমাদের পক্ষে সম্ভব। তাহলে আমরা গ্লোবাল ভিলেজের সুবিধা ও অসুবিধা দেখলাম। আহ আরেক দেখলাম সুবিধা, দেখলাম অনেক, অসুবিধাও দেখলাম। তো আমরা সুবিধাটার দিক তাকাবো, অসুবিধার দিকে আমরা যাব না। আমরা সুবিধার জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করব। যাই হোক, আমরা এখন বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, একটা উপাদান কয়েকটা দেখি। তার মধ্যে বিশ্বগ্রাম, যদি আমি বললাম আমরা বিশ্বগ্রাম গ্লোবাল ভিলেজ এত কিছু বললাম, এটা কি দিয়ে তৈরি হয়, এটা কেমনে হয়, তাই না? এটা কেমনে হয়? এর মধ্যে যন্ত্রপাতি কি লাগে? এই যন্ত্রপাতি লাগে, দেখো, লাগে না? কম্পিউটার লাগবে, মোবাইল, তারপর কি ক্যামেরা, টিভি, রেডিও, মোবাইল, এগুলো সবই কিন্তু আমাদের, ট্যাব, এগুলো আমাদের সবই লাগবে হার্ডওয়্যারের মধ্যে। হার্ডওয়্যার মানে কি, যন্ত্রপাতি, এগুলো আমাদের লাগবে যদি আমাদের বিশ্বগ্রাম তৈরি করতে হয়, গ্লোবাল ভিলেজ তৈরি করতে হয়। আর কি লাগবে? সফটওয়্যার লাগবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হার্ডওয়্যারের পরে সফটওয়্যার। সফটওয়্যার না হলে হার্ডওয়্যারের কোনো মূল্য আছে? নো। হার্ডওয়্যার প্রাণ কি? সফটওয়্যার। সফটওয়্যার না হলে তোমার ওই হাজার হাজার টাকার কম্পিউটারটার কোনো দাম নাই, যদি তার মধ্যে উইন্ডোজ না থাকে। এবং উইন্ডোজ আছে, তারপরে তার মধ্যে গুগল ক্রোম নাই অথবা মোজিলা ফায়ারফক্স নাই, তাহলে ও লাগবে, কাজ হবে না। এবারে ইন্টারনেট এক্সপ্লোরার নাই, হবে হবে না। বিভিন্ন অ্যাপস লাগবে, বিভিন্ন সফটওয়্যার লাগবে, এক এক কাজের জন্য এক এক সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো আমাদের আমাদের সেই ডিভাইসের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে পারবো। ইন্টারনেট সংযুক্ততা, কানেক্টিভিটি, আর কি, ইন্টারনেট সংযুক্ততা ও কানেক্টিভিটি থাকতে হবে, ইন্টারনেট সংযুক্ততা থাকতে হবে। আর নাহলে হবে? একসময় তো ইন্টারনেট সারা পৃথিবীব্যাপী সব দেশে সব জায়গায় ছিল না। আমরাই তো যখন প্রথম কম্পিউটার ইউজ করছি, ইন্টারনেটের ব্যাপারটা কিছু বুঝতামই না যখন কম্পিউটার স্টার্ট করেছি আমরা স্টুডেন্ট লাইফে। তারপরে শুনছি ইন্টারনেট আসছে, কিন্তু ওইরকম আমরা পাইনি। আমরা শুনি যে কিছু কিছু কানেক্ট দিয়ে পাঠানো, সেই পাঠানো যায়। আমরা শুধু কম্পিউটারই ইউজ করতে পারতাম, কাজ করতে পারতাম, টাইপ করতে পারতাম, একটা তথ্য বানাতে পারতাম, অর্থাৎ উপাত্ত দিয়ে তথ্য বানাতে পারতাম, কিন্তু এটা আদান প্রদান কিন্তু অতটা পারতাম না। তারপরে পেরেছি, ইন্টারনেট এসছে, অর্থাৎ মডেমের মাধ্যমে। তো 2G ইন্টারনেট খুব বাফারে, কাজ করা যায় না এরকম। আর এখন তো অনেক অনেক বেশি স্পিড। যাই হোক, তো এই ইন্টারনেট কানেক্টিভিটি, এই ইন্টারনেট কানেক্টিভিটি কিন্তু আমাদের এই গ্লোবাল ভিলেজ তৈরির প্রধান প্রধান উপাদানের মধ্যে, উপাদানগুলা মানে সেই উপাদানের মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি একটা। আর এটা কি, ডেটা। আর ডেটা তো আমার থাকতেই হবে, ডেটা না হলে আমি 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 তথ্য বানাবো কি দিয়া? আর তথ্য যদি না থাকে, তা সারা পৃথিবীতে আমি আদান প্রদানই বা কি করবো? আর আমার উপকারী বা কি লাগবে? এটা তো অবশ্যই একজনের কাছে ডেটা থাকতে হবে। সেই ডেটা আর একজন হয়তো নিবে, এই ডেটা গুলো সংগ্রহ করে তথ্য বানাবে, মানে ইনফরমেশন বানাবে, তাই একজনকে দিবে, ডেটাও লাগবে। তাহলে আমার ইন্টারনেট সংযুক্ততা, কানেক্টিভিটি অবশ্যই গুরুত্বপূর্ণ, ডেটাও গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বরে মানুষের জ্ঞান বা সক্ষমতা, এটা তো লাগবেই। যন্ত্র আছে, সফটওয়্যার আছে, ডেটা আছে, সব আছে, আমি কিছুই জানি না,
আমার সামনে সব আছে, তো আমাদের তার কোনো কাজে লাগবে না। অর্থাৎ মানুষকে তো অবশ্যই লাগবে, এবং মানুষের সক্ষমতাও অবশ্যই লাগবে, জ্ঞান ও সক্ষমতা। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ আমরা দেখলাম। তো আমরা আজকে কিন্তু বেশ কিছু কথা আমরা জিনিস দেখেছি, যে বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা আর বিশ্বগ্রাম তৈরি তার উপাদান সমূহ কিন্তু আমরা দেখেছি। তো আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ, এগুলো কি কি? যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন, সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। এই কয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে আর এটা আলোচনা করা যাবে না, কারণ আমাদের আসলে অনেক টাইম হয়ে গেছে। তো আজকে আমরা এটা আর আলোচনা করতে চাচ্ছি না। আমরা এরপরে এটা তোমাকে আলোচনা করে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো আজকে তাহলে আমরা এই পর্যন্ত শেষ করি। আমরা আগামী ক্লাসে এই কাজগুলো করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য দোয়া রইলো, তোমরা আমাদের জন্য দোয়া করো।